বিহারের পূর্ণিয়া শহরের একটা সাধারণ পাড়া, সেখানেই অর্পিতার বেড়ে ওঠা। প্রভাবশালী কোনো পরিচয় ওর ছিল না, কিন্তু চোখের তারায় ছিল এক আকাশ স্বপ্ন। অর্পিতা বিশ্বাস করত তার ভাগ্য কেউ লিখে দেয়নি, ওটা নিজেকেই ঘাম ঝরিয়ে লিখতে হবে। পড়ার টেবিলটাই ছিল ওর একমাত্র আস্তানা। সেই পাড়া থেকেই কিছুটা দূরে এক সম্ভ্রান্ত পরিবারে নীলাদ্রির সাথে ওর বিয়ে হল। নীলাদ্রি মানুষটা ছিল একদম সাদা মনের, উচ্চশিক্ষিত হলেও ওর মধ্যে কোনো অহংকার ছিল না। বিয়েটা হলো খুব সাদামাটা, লোক দেখানো জৌলুস ছিল না বটে, কিন্তু মায়া ছিল ভরপুর। অর্পিতা ভেবেছিল এটাই হয়তো ওর জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। প্রথম প্রথম দিনগুলো বেশ ভালোই কাটছিল। একদিকে সংসারের রান্নাবান্না সামলানো, অন্যদিকে নিজের কেরিয়ার গড়ার জন্য রাত জেগে পড়াশোনা। অর্পিতা যেন দম ফেলার সময় পেত না, কিন্তু মেঘ জমতে সময় লাগল না। বাড়ির মানুষের চোখে অর্পিতার এই উচ্চাকাঙ্ক্ষা যেন অপরাধ হয়ে দাঁড়াল। শুরু হল অন্দরমহলের কড়া শাসন। সকাল থেকে রাত পর্যন্ত খাটুনির পর যখন বই নিয়ে বসত, তখন শুনতে হতো আত্মীয়দের বিষাক্ত সব খোটা। যে কোনো ছোট কারণে অশান্তি হলেই আঙুল উঠত অর্পিতার দিকে। অর্পিতা সব মুখ বুজে সয়ে যেত। ও জানত মুখ খুললে অশান্তি আরও বাড়বে। ঠিক সেই সময়টাতেই নীলাদ্রি চাকরিটা হারাল। আর অমনি বাড়ির শান্ত পরিবেশটা যেন জাহান্নাম হয়ে উঠল। প্রতিটি কথায় কথায় অর্পিতাকে দুর্ভাগা আর অপয়া বলে দাগিয়ে দেওয়া হলো। বাড়ির মুরব্বীরা বলতে শুরু করলেন, মেয়ের অলক্ষণী পা পড়েছে বাড়িতে, তাই তো সব লক্ষ্মী বিদায় হল। অর্পিতা পাথরের মতো দাঁড়িয়ে সব শুনত। ওর কি দোষ ছিল? ও তো শুধু একটু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। এদিকে নিজের ভালোবাসার মানুষ আর পরিবারের এই রূপ দেখে নীলাদ্রিও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। ওর বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছিল, কিন্তু বাইরে ও ছিল একদম নিথর। একপাশে বেকারত্বের গ্লানি, অন্য পাশে বাপ কাকাদের কড়া মেজাজ। নীলাদ্রি যেন নিজের অজান্তেই মেরুদণ্ডহীন এক পুতুলে পরিণত হল। ও অর্পিতার জন্য লড়তে চেয়েছিল ঠিকই, কিন্তু নিজের ভেঙে পড়া আত্মসম্মান নিয়ে বড়দের মুখের উপর একটা শব্দ করার সাহস ওর ছিল না। যে ঘরে একসময় হাসাহাসি হতো, সেখানে এখন জমাট বাঁধা নীরবতা। দুজনেই এক বিছানায় শুয়ে থাকে, অথচ মাঝখানের দূরত্বটা যেন মাইলের পর মাইল। শেষমেশ এলো সেই অভিশপ্ত মুহূর্ত। বংশের প্রবীণেরা আর সমাজের স্বঘোষিত বিচারকরা মিলে নিদান দিলেন, এই মেয়েকে আর ঘরে রাখা চলবে না, বিবাহ বিচ্ছেদই চূড়ান্ত। অর্পিতা জেদ ধরেছিল এক ফোঁটা জলও ফেলবে না, কিন্তু বুক ফেটে যখন হাহাকার আসে, তখন চোখের জল আর কে ধরে রাখে। ওর সেই শূন্য দৃষ্টিতে যেন লেখা ছিল, আমার দোষটা কোথায় ছিল। একটা প্লাস্টিকের ব্যাগে কয়েকটা শাড়ি আর বুকের বাম পাশে একটা দগদগে ক্ষত নিয়ে অর্পিতা সেই চৌকাট পার হল। না, ও একবারও পেছন ফিরে তাকায়নি। পেছনের মায়া কাটানো বড় দরকার ছিল। পরের কয়েকটা বছর ছিল যেন সাক্ষাৎ নরকবাস। কোনোদিন আতপেটা খেলে থাকা, কোনোদিন একাকিত্বের ভয়ে কুঁকড়ে যাওয়া। অর্পিতা সব সয়েছে, সমাজ ছিছি করেছে, কিন্তু ও কানে তোলেনি। ওর ধ্যান জ্ঞান ছিল শুধু সেই লাল নীল বাতিওয়ালা গাড়িটার দিকে। যেদিন রেজাল্ট বেরোলো, দেখা গেল অর্পিতা আইএএস অফিসার হয়ে গেছে। খবরের কাগজে বড় বড় করে ওর ছবি ছাপা হলো। কাল যারা ওকে অপয়া বলেছিল, আজ তারাই ওকে পূর্ণিয়ার গর্ব বলে ফাটকা ফটাতে শুরু করল। কিন্তু এই আকাশ ছোঁয়া খ্যাতির মাঝেও অর্পিতার মনের একটা কোণ যেন সবসময় খাঁ খাঁ করত। রাজকীয় সম্মান দিয়ে কি আর সব ক্ষত ঢাকা যায়? আজ অর্পিতা একটা হাই প্রোফাইল কনফারেন্সে যাচ্ছে। পূর্ণিয়া স্টেশনে ভোরের কুয়াশা তখনও কাটেনি। সাদা ফর্মাল শার্ট আর নীল স্কার্ফে ঢাকা অর্পিতার চেহারায় এখন আভিজাত্যের ছাপ। ওর শান্ত চোখের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। স্টেশনের মাইকে ট্রেনের ঘোষণা হচ্ছে, মানুষের হুড়ুহুড়ি চারদিকে। এর মধ্যেই হঠাৎ কুলিদের চিৎকার ওর কানে এলো। স্টেশনের এক কোণে মালপত্রের ভিড়ের মাঝে একটা অবয়ব দেখে অর্পিতা থমকে দাঁড়াল। ওর পায়ের তলার মাটিটা যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল। প্ল্যাটফর্মের এক পাশে একটা মানুষ কুঁজো হয়ে এগিয়ে যাচ্ছে। গায়ের হাড়গুলো গোনা যায়, পিঠে বিশাল এক বস্তা। কপালের ঘাম মুছতে মুছতে লোকটা যখন একটু মুখ তুলল, অর্পিতার মনে হলো ওর হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরেছে। শরীরটা অবশ হয়ে এলো। ওই মুখ, ওই চাউনিটা তো ওর চেনা। অর্পিতা দম নিতে পারছিল না। লোকটা ধীর পায়ে ওর একদম সামনে দিয়েই হেঁটে চলে গেল। অর্পিতা বারবার নিজেকে বোঝাচ্ছিল, না, এটা নীলাদ্রি হতে পারে না, আমি ভুল দেখছি।
কিন্তু নিষ্ঠুর সত্যিটা আয়নার মতো পরিষ্কার। নীলাদ্রিত, যে নীলাদ্রির সাথেও ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, সে আজ পেটের দায়ে স্টেশনে কুলিগিরি করছে। অর্পিতা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ওর আঙুলগুলো থরথর করে কাঁপছিল। নীলাদ্রি ওকে দেখেনি, নাকি এই অবস্থায় দেখা দিতে চায়নি, কে জানে। হঠাৎ ট্রেনের হুইসিল বাজল। ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। অর্পিতার ওই ট্রেনেই যাওয়ার কথা। ও এক পা বাড়াল, কিন্তু মনে হলো ওর পায়ে কেউ যেন মন খানিক লোহা বেঁধে দিয়েছে। ট্রেনের ইঞ্জিনের গর্জন আর মানুষের ধাক্কাধাক্কির মাঝে ও শুধু বিমূঢ়ের মতো তাকিয়ে রইল। যন্ত্রের মতো ও নিজের কামরায় উঠল ঠিকই, কিন্তু ওর ভেতরের সব আত্মবিশ্বাস যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। ট্রেন চলতে শুরু করলে অর্পিতা জানলার কাঁচের সাথে মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। স্টেশনের এক একটা খুঁটি পেছনে যাচ্ছে, আর তার সাথে দূরে সরে যাচ্ছে একটা ক্ষতবিক্ষত অতীত। ট্রেন তার গন্তব্যের দিকে দৌড়াচ্ছে, কিন্তু লোহার চাকার একটানা খটখট আওয়াজে অর্পিতার বুকের ভেতরটা যেন ছিঁড়ে দুভাগ হয়ে যাচ্ছিল। ভাগ্য ওকে আবার সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ও বহু কষ্টে নিজেকে টেনে তুলেছিল। কামরার ভেতরে কেউ মোবাইলে গেম খেলছে, কেউ নাক ডেকে ঘুমাচ্ছে। কেউ জানতেও পারল না যে ওদের পাশে বসা এই রূপসী সফল নারীটির ভেতরটা এইমাত্র তছনছ হয়ে গেছে। অর্পিতা চোখ দুটো বুঝল শান্তি পাবে বলে, কিন্তু চোখ বুঝতেই যেন দৃশ্যগুলো আরও দগদগে হয়ে উঠল। নীলাদ্রি সেই নুয়ে পড়া শরীর, ঘামে ভেজা নোংরা জামা আর কাঁধের সেই ভারী বোঝাটা ওকে যেন ছিঁড়ে খাচ্ছিল। যে লোকটা একসময় অর্পিতার দিকে আসা প্রতিটি পাথর নিজের বুকে নিতে চেয়েছিল, আজ সে অন্যের মালপত্র বয়ে কয়েকটা খুচরো পয়সা জোগাড় করছে। অর্পিতার মনে পড়ল, নীলাদ্রি মানুষটা ছিল বড্ড জেদি। নিজের অসহায়ত্ব কাউকে দেখানো তো দূর, ও সবসময় চাইতো মাথা উঁচু করে বাঁচতে। পরাজয় শব্দটা ওর ডিকশনারিতেই ছিল না। অথচ সেই মানুষের আজ এই নুয়ে পড়া বসা কেন? ট্রেন যত দ্রুত স্টেশনের পর স্টেশন পার করছিল, অর্পিতার আত্মাটা যেন ততই সেই পূর্ণিয়া স্টেশনের ধুলোবালি আর ঘামের গন্ধে আটকে রইল। সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ, অনেক ফাইলে সই করতে হবে, অথচ অর্পিতার কাছে এখন সব বিষ লাগছে। ও কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করল। কার সাথে কথা বলবে, কি বলবে, ও জানে না। ও শুধু অনুভব করছিল ওর বুকটা ছিঁড়ে যাচ্ছে। নিজেকে হাজারটা প্রশ্ন করেও ও কোনো উত্তর পাচ্ছিল না, অথচ সত্যিটা তো ওর চোখের সামনেই দাঁড়িয়েছিল। শহরে পৌঁছাতে পৌঁছাতে রাত নেমে এলো। সার্কিট হাউসের সেই বিশাল ঘরে অর্পিতার জন্য রাজকীয় সব বন্দোবস্ত, কিন্তু ঘরে ঢুকেই ও ফাইলগুলো একটা কাঁচের টেবিলের উপর একরকম ছুঁড়ে মারল। তারপর একটা চেয়ারে পাথরের মতো বসে রইল কতক্ষণ। ঘরটা এত চুপচাপ যে মনে হচ্ছিল বহু বছরের জমানো দীর্ঘশ্বাসগুলো দেওয়ালে ধাক্কা খেয়ে ওর কানে ফিরে আসছে। জানালার ওপাশে পুরো শহর আলোকসজ্জায় সেজেছে, অথচ অর্পিতার বুকের ভেতরটা যেন অমাবস্যার অন্ধকার। সারা রাত এক ফোঁটা ঘুম এল না। চোখ বুঝলেই অন্ধকার প্ল্যাটফর্মে নীলাদ্রি সেই ঘাম আর রোদে পোড়া মুখটা প্রকাণ্ড হয়ে সামনে দাঁড়িয়ে থাকে। পরদিন সকালে অর্পিতা মিটিংয়ে গেল। একদম সেই চিরাচরিত কড়া মেজাজের অফিসার। কেউ ঘুণক্ষরেও টের পেল না যে এই মানুষটা নিজের ভেতরেই একটা রক্তক্ষয়ী যুদ্ধ চালাচ্ছে। বড় বড় সব কাজ মিটল, কনফারেন্স শেষ হল, কিন্তু অর্পিতার অস্থিরতা যেন এক চুলও কমছে না। গধূলিবেলা যখন নামল, ও একটা হঠকারী সিদ্ধান্ত নিল। এমন এক কাজ যা ওর চাকরির নিয়মে পড়ে না, কোনো ফাইলে যার হদিস নেই। পরদিন ভোরের আলো ফোটার আগেই ও প্রোটোকল ভেঙে দিল। সরকারি গাড়ি নেই, বডিগার্ড নেই, সব ফেলে ও পাগলের মতো একা ছুটল সেই পুরনো ঠিকানায়। পূর্ণিয়ার ধুলোবালির মধ্যে ও আবার ফিরে যেতে চাইল। এবার অর্পিতার সাথে কোনো নীলবাতিওয়ালা গাড়ি নেই, নেই কোনো দাপ্তরিক দায়বদ্ধতা, আছে শুধু এক অদ্ভুত জেদ আর বুকফাটা অস্থিরতা। পরের দিনও আবার সেই পূর্ণিয়া স্টেশনে গিয়ে দাঁড়াল। স্টেশনের সেই চেনা নোংরা, মানুষের ধাক্কাধাক্কি আর ঘামের গন্ধ সবই এক, শুধু অর্পিতা আজ অন্য এক মানুষ। ও খুব সাবধানে ভিড় ঠেলে এগোচ্ছিল, প্রতিটি কুলির মুখের দিকে তাকাচ্ছিল অদ্ভুত এক ব্যাকুলতা নিয়ে। রোদ চশমার সাধারণ পোশাকে ওকে কেউ চিনতে পারেনি, এটাই ওর জন্য শাপে বর হল। হঠাৎ ভিড়ের এক কোণেও লোকটাকে দেখতে পেল। জরাজীর্ণ দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নীলাদ্রি বসে আছে। শরীরটা একদম নুয়ে পড়েছে, পাশে পড়ে আছে কুলির তকমাটা। অর্পিতা একটু দূর থেকে দেখল নীলাদ্রি পকেট থেকে বের করা এক টুকরো শুকনো রুটি চিবোচ্ছে। প্রত্যেকটা গ্রাস যেন অনেক কষ্টে গিলছে। দৃশ্যটা দেখে অর্পিতার মনে হল ওর কুলিজাটা কেউ খামচে ধরেছে।
ও আর স্থির থাকতে পারল না। সব আভিজাত্য বিসর্জন দিয়ে একদম সামনে গিয়ে ডাকল, নীলাদ্রি। নীলাদ্রি চমকে মুখ তুলল। এবার ও আর মুখ ফিরিয়ে নিল না। হয়তো জীবনের থাপ্পড় খেতে খেতে পালানোর ক্ষমতাটাও ও হারিয়ে ফেলেছে। অর্পিতা কোনো দ্বিধা না করে ওর সামনে স্টেশনের ধুলোমাখা মেঝেতেই বসে পড়ল। দুজনেই পাথর। স্টেশনের হাজারো মানুষের কোলাহল যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওদের মাঝখানে এখন শুধু ঝরা পাতার মতো পুরনো দিনের স্মৃতিগুলো ওড়াউড়ি করছে। কতদিন ধরে এই অবস্থা? অর্পিতা বাক্যটা শেষ করতে পারল না। গলাটা কান্নায় বুজে এলো। নীলাদ্রিও না বলা যন্ত্রণাটুকু বুঝতে পেরে শুধু একটা ম্লান হাসি হাসল। ওর গলায় কোনো রাগ ছিল না, ছিল শুধু এক অসীম ক্লান্তি। অর্পিতা খেয়াল করল নীলাদ্রির মুখে বয়সের ছাপ নয়, যেন যন্ত্রণার রেখাগুলো খোদাই হয়ে বসে গেছে। তুমি তুমি আছো কেমন? অর্পিতার প্রশ্নে নীলাদ্রি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তো কোনোমতে বেঁচে আছি। অর্পিতার খসখসে হাত দুটোর দিকে তাকিয়ে ধরা গলায় বলল, এই হাড়ভাঙা খাটুনি তুমি সইছ কি করে নীলাদ্রি? নীলাদ্রি স্থির চোখে ওর দিকে তাকাল, বলল, কাজ তো কাজই অর্পিতা। মানুষ তখনই ছোট হয় যখন সে নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। অর্পিতা নিরুত্তর। একসময় ও নিজেই তো এই কথাগুলো বলে নীলাদ্রিকে আগলে রাখতে চেয়েছিল। অর্পিতা খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে জানতে চাইল, আজকাল কোথায় থাকো তুমি? নীলাদ্রি জানালো, স্টেশনের পাশেই একটা স্যাঁতসেঁতে মেজবাড়িতে কয়েকজনের সাথে ঠাসাঠাসি করে থাকেও। অর্পিতা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলার কাছে এসে আটকে গেল। নীলাদ্রি ওর দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, অর্পিতা, আমাকে দয়া করতে এসো না, আমাকে অন্তত একটা আপদ বা করুণার পাত্র মনে করো না। অর্পিতা চট করে বলে উঠল, ছি নীলাদ্রি, আমি তোমাকে কোনোদিন ওভাবে দেখিনি। দুজনে আবার চুপ। অর্পিতা ওর ব্যাগ থেকে জলের বোতলটা বের করে নীলাদ্রির দিকে বাড়িয়ে দিল। নীলাদ্রি কোনো কুণ্ঠা ছাড়াই বোতলটা নিল আর কয়েক ঢোক জল খেল। এই ছোট্ট একটা মুহূর্ত যেন হাজারো না বলা অভিমান এক নিমেষে ধুয়ে দিল। অর্পিতা আজ অনুভব করল, ও কোনো বড় দরের আমলা নয়, কোনো শক্তিশালী কর্মকর্তা নয়। ও আজ স্রেফ রক্তমাংসের এক নারী, যে একদিন এই লোকটাকে খুব মায়া করত। আমি তাহলে উঠি? অর্পিতা যখন উঠে দাঁড়াল, নীলাদ্রি শুধু একবার চোখের পাতা নামাল। অর্পিতা কিছু দূর গিয়ে একবার ঘাড় ফিরিয়ে দেখল, নীলাদ্রি ঠিক ওখানেই বসে আছে, কিন্তু লোকটার বসাটা আজ যেন একটু বেশি রিজু। অর্পিতার নিজের পা দুটো আজ খুব ভারী লাগছিল। স্টেশনের বাইরে বেরিয়ে আসার পর ওর মনে হল শহরের রাস্তাঘাট সেই একই রকম আছে, অথচ ও যেন কোনো এক নতুন ঠিকানার দিকে এগিয়ে যাচ্ছে। বহু বছর ধরে মনের ভেতরে যে শক্ত গিঁটগুলো ও বেঁধে রেখেছিল, সেগুলো হয়তো সব ছাড়েনি, কিন্তু আজ অনেকটা আলগা হয়ে গেছে। কিছু অনাকাঙ্ক্ষিত দেখা হওয়া আসলে মানুষকে নতুন করে দম নিতে শেখায়। সেই রাতে অর্পিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকক্ষণ দেখল। সেই একই চাহনি, কিন্তু সেখানে আজ কোনো হার না মানা জেদ নেই। ও বুঝতে পারল, বিচ্ছেদের পর নিজেকে পাথর করতে গিয়ে ও আসলে নিজের ভেতরের আবেগগুলোকেই শ্বাসরোধ করে মেরেছিল। আজ সেই দমবন্ধ করা দেওয়ালটা ভেঙে গেছে। পরের কয়েকটা দিন ও আর স্টেশনে যায়নি। ও জানত নীলাদ্রির মতো মানুষের কাছে ঘন ঘন যাওয়াটা ওর আত্মসম্মানে লাগতে পারে। ও দূর থেকেই নীলাদ্রিকে আগলে রাখতে চেয়েছিল, কিন্তু কপাল বোধহয় অর্পিতার সাথে লুকোচুরি খেলছে। হঠাৎ একদিন ওর অফিসের টেবিলে একটা উচ্ছেদ অভিযানের ফাইল এলো। স্টেশনের ধারে জবরদখল সব সরাতে হবে। ফাইলের ম্যাপটা দেখেই অর্পিতার হাত পা ঠান্ডা হয়ে এলো। ঠিক যে দেওয়ালটাতে নীলাদ্রি পিঠ ঠেকিয়ে বসে থাকে, সেই জায়গাটাই তো সবার আগে ভাঙা হবে। অর্পিতা ফাইলটা একপাশে সরিয়ে রেখে ঠান্ডা গলায় তার অ্যাসিস্ট্যান্টকে বলে দিল, এখনই কোনো বুলডোজার চলবে না, আমি নিজে আগে স্পট ভিজিট করব, তারপর সিদ্ধান্ত। সেই সন্ধ্যায় ও আবার স্টেশনে গেল। এবার নীলাদ্রি ওকে দেখেই একগাল হাসল, পরম শ্রদ্ধায় উঠে দাঁড়াল। ওর চোখের সেই শূন্যতা আজ অনেকটাই উবে গেছে। অর্পিতা যখন পুরনো দিনগুলোর গল্প পারল, নীলাদ্রির ভেতরে যেন নতুন করে বাঁচার একটা জেদ জেগে উঠল। দিন কয়েক পর অর্পিতার নিজের তদারকিতে স্টেশনের পাশেই একটা ছোট ক্যান্টিন করার আইনি অনুমতি মিলল। কোনো প্রচার নেই, কোনো বাহবা নেওয়ার চেষ্টা নেই। কাজটা শুরু করার পর নীলাদ্রি যেন প্রথমবার নিজের অস্তিত্বের মর্যাদা খুঁজে পেল।
এখনও পরিপাটি হয়ে মানুষের সামনে দাঁড়ায়, নিজের শ্রমে অর্জিত রুটিটা গর্ব করে খায়। কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন নীলাদ্রি নিজেই অর্পিতার চেম্বারে হাজির হল। কোনো ভনিতা না করে ও মাথা নিচু করে বলল, সেদিন যখন তোমার পাশে আমার থাকা সবচেয়ে দরকার ছিল, তখন আমি হেরে গিয়েছিলাম অর্পিতা, আমাকে ক্ষমা করে দিও। অর্পিতা অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর খুব সহজভাবে বলল, ক্ষমাটমা বড় কথা নয় নীলাদ্রি, বড় কথা হল আজ তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছ। ও আরও বলল, যে সম্পর্কে তর্কের চেয়েও বেশি প্রয়োজন হল একে অপরের নিঃস্বার্থ সঙ্গ। সেদিন নীলাদ্রি সমাজের সব ভয় আর জড়তা ঝেড়ে ফেলে অঝরে কাঁদল। কোনো আনুষ্ঠানিক শপথ ছাড়াই ওরা যেন আবার আত্মার আত্মীয় হয়ে উঠল। অর্পিতার বদলির সময় হয়ে এলো। যাওয়ার আগে ও শেষবারের মতো স্টেশনে গিয়ে নীলাদ্রিকে ওর সাথে যাওয়ার প্রস্তাব দিল। নীলাদ্রি একটা শর্ত দিল, অতীতটা আমাদের কাছে কোনো বোঝা হবে না, ওটা হবে আগামীর শিক্ষা। অর্পিতার চোখের কোণটা ভিজে এলো। কোনো জাঁকজমক নেই, কোনো ব্যান্ড পার্টি নেই, একদম নিরিবিলি এক মন্দিরে ওরা আবার নতুন করে জীবন শুরু করল। এটা কেবল দুটো মানুষের মিলন নয়, দুটো দুমড়ে মোচড়ে যাওয়া আত্মার পুনর্জন্ম। বন্ধুরা, আমাদের সমাজ সবসময় মেয়েদের সাফল্যকে তার সংসারের অবস্থা দিয়ে বিচার করে, কিন্তু এই গল্পটা আমাদের এক অন্য সত্য শেখায়। আসল ক্ষমতা ডেস্কে বসে ফাইল সই করায় নয়, আসল ক্ষমতা হলো একটা ভেঙে পড়া মানুষকে পরম মমতায় টেনে তুলে আবার দাঁড় করানো। সম্পর্ক কখনো যুক্তিতে টেকে না, টেকে মায়া আর একটুখানি মানবিকতায়। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, হারিয়ে যাওয়া কোনো মায়া যদি আবার আপনার দরজায় কড়া নাড়ে, তবে কি আপনি লোকলজ্জার কথা ভাববেন নাকি নিজের মনের ডাক শুনবেন? আপনাদের ভাবনাগুলো কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন।